প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিবরিয়া ভুইয়া, প্রভাষক, আইসিটি বিভাগ, ক্রিয়েটর কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার টপিকসটি আমার ক্লাসের জন্য সবাই তৈরি আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব বিগত টপিক্সের ধারাবাহিকতায়, সে টপিকসটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। মেথড অফ ডাটা ট্রান্সমিশন। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড অথবা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বা ডাটা ট্রান্সমিশন মেথড। তো ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি কি? আমরা জানি পদ্ধতি তোমরা সবাই বুঝো, যে একটি কাজ করার যে কৌশল, একটি কাজ করার যে সিস্টেম, একটি কাজ করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে পদ্ধতি। তুমি আজকে বাড়ি থেকে কলেজে আসবা, এর জন্য আসার জন্য তুমি যে কোনো অনেক কৌশল, তোমার কাছে অনেক পদ্ধতি থাকতে পারে। যেমন তুমি কেউ পায়ে হাঁটে হেঁটে আসতে পারো, অথবা সাইকেলে আসতে পারো, রিক্সা আসতে পারো, যদি বাস যোগাযোগ থাকে তাহলে বাসে আসতে পারো, ব্যক্তিগত প্রাইভেট কার বা গাড়িটি থাকে তাহলে আসতে পারো। তাহলে এক একটা সুবিধা কিন্তু এক এক রকম হয়, কারণ পায়ে হেঁটে সব জায়গায় যাওয়া যাবে। সেক্ষেত্রে তোমার পসিবিলিটিটা কি? যদি খুব বেশি দূরে হয় তাহলে সেটা আসলে খুব এটা এই পদ্ধতিটা তেমন কি ব্যবহারযোগ্য, গ্রহণযোগ্য না। যদি কাছাকাছি হয় তাহলে এটা সম্ভব। ঠিক তদ্রূপভাবে এই বিমানের রাস্তা যদি আমি বাস অথবা মোটর সাইকেল ব্যবহার করার চিন্তা করি, তাহলে সেটা কিন্তু একটু তেমন সময়ের সাথে যুগের সাথে সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অথবা আরেকটা বিষয় হচ্ছে যে জায়গাটুকু আমি পায়ে হেঁটে যেতে পারি, অথবা আমার সাইকেল বা অন্য কোনো মাধ্যমে কাছাকাছি হয়ে যায়, সেখানে কিন্তু আমি হেলিকপ্টার বা বিমান ব্যবহার করতে পারি। তাহলে অসামঞ্জস্য থেকে যাই হোক, আমি যে বিষয়টা আজকে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে তথ্য আদান প্রদানের যে পদ্ধতি বা মেথড। আমরা কোন পদ্ধতি অবলম্বন করে, কী পদ্ধতি অবলম্বন করে ডাটা ট্রান্সমিশন করে কী সুবিধা পেতে পারি। তাহলে আমরা সাইকেল দিয়ে কোনো এক স্থানে যাতায়াত করার জন্য যে সুবিধাটা পাবো, সেই সুবিধাটা কিন্তু আমরা পায়ে হেঁটে পাবো না। আবার সাইকেল দিয়ে সেটা কিন্তু আমরা বাস বা প্রাইভেট কারের সুবিধা পাবো না। তাই এক একটার সুবিধা বা এক একটার কৌশল বা এক একটার ব্যবহার এক এক রকম হয়ে থাকবে। তাহলে আমরা খুব কাছাকাছি দূরত্ব হলে আমরা সবাই কি পায়ে হাঁটাটা কি সুবিধাজনক মনে করি। এতে কি আমার কি লাগবে, সময় কম, কি বলে কোনো তেমন খরচেরও ব্যবহার সময়। যদি আমি সেখানে সাইকেল ইউজ করতে চাই কিংবা রিক্সা ইউজ করতে চাইলে ভাড়া লাগবে, কিন্তু পায়ে হেঁটে গেলে কি আমার ভাড়া লাগবে না, এই সুবিধা পেয়ে যায়। যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা তথ্য আদান প্রদান করার সময় যে কৌশল বা পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের যে কৌশল বা পদ্ধতি, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তো ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। তাহলে আমাদের পরীক্ষায় সাধারণত সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের প্রকারভেদটা খুব বেশি আসে। তারপরেও প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা কি আর সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা কি, আমি সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করব। প্যারালাল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল শব্দ হচ্ছে সমান্তরাল।
সমান্তরাল। তাহলে আমরা কমিউনিকেশন, এর আগে কমিউনিকেশন কি বা যোগাযোগ কি আমরা একটু পড়ছিলাম, যে কমিউনিকেশন বা যোগাযোগ হচ্ছে কি কি তথ্যের বিনিময়। হ্যাঁ, এক তথ্যের বিনিময়টা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে তথ্য প্রেরণ করার জন্য আমরা যে মিডিয়াম ব্যবহার করে থাকি। তাহলে আমরা এর আগে পড়াইছিলাম কি তথ্যের উৎস, উৎস হচ্ছে উৎস থেকে আমরা কি করি মাধ্যম ব্যবহার করে, মাধ্যম বা মিডিয়াম ব্যবহার করে আমরা কি গন্তব্যে, এই উৎস থেকে আমরা গন্তব্য পর্যন্ত ডাটা ট্রান্সমিট করার জন্য আমরা করে থাকি। তাহলে এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন, অর্থাৎ উৎস থেকে ডাটাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। অর্থাৎ একটি যদি তোমার কম্পিউটারটার মধ্যে কোনো তথ্য থাকে আর এই তথ্যটাকে যদি অন্য কোনো কম্পিউটারে অথবা প্রিন্টারে অথবা স্ক্যানার থেকে কম্পিউটারে এরকম তথ্য প্রেরণার যে বিনিময়ের যে পদ্ধতি বিনিময়, সেটা হচ্ছে কি ডাটা কমিউনিকেশন। আর এই কমিউনিকেশন তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে কৌশল বা যে পদ্ধতি প্রয়োগ করে আমরা কি করি স্থানান্তর করি, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তো ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তো প্যারালাল শব্দের অর্থ হচ্ছে কি, প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল ডাটা ট্রান্সমিশন, যে ট্রান্সমিশন ডেটা সমান্তরালভাবে স্থানান্তরিত তাকে প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে। সাধারণত কম্পিউটার অভ্যন্তরে থাকা বিভিন্ন সাব ইউনিটের মধ্যে দূরত্ব খুব কম হওয়ার কারণে এদের মধ্যে যে ডাটা স্থানান্তর হয় সে ডাটা স্থানান্তরটা হচ্ছে কি প্যারালাল ডাটা স্থানান্তর। তাহলে এই ট্রান্সমিশনে 8 বিট, 16 বিট বা 32 বিট ইত্যাদি ডাটা চলাচল করতে পারে। তাইলে আমরা আর এই পদ্ধতিতে কি দূরত্ব খুব বেশি হলে কি এটা খুব বেশি উপযোগী না, তবে সেখানে কি ব্যবহার করে যদি দূরত্ব একটু বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি কেবল, তারপরে মডেম, ইউএসবি পোর্ট ইত্যাদি ব্যবহার করা যায়। যাই হোক, যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে সাধারণত কি যে কম্পিউটারের অভ্যন্তরে থাকা বিভিন্ন সাব ইউনিটের মধ্যে যে ডাটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয় সেই ডাটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে কি প্যারালাল ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ সমান্তরাল যোগাযোগ। এ পদ্ধতিতে বা এই ট্রান্সমিশনে কিবোর্ডের একটি ক্যারেক্টারকে বাইনারি ডাটাতে এনকোড করে যে 8 বিট কোড তৈরি করা হয় এবং সবগুলো বিট সমান্তরালভাবে যুক্ত থাকে এবং একই সাথে উৎস থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। এটা হচ্ছে কি প্যারালাল ডাটা ট্রান্সমিশন। প্রথম কথা হচ্ছে কম্পিউটার আভ্যন্তরীণ বিভিন্ন সাব ইউনিটের মধ্যে যুক্ত হয়ে কি করে 8 বিট, 16 বিট, 32 বিট এরকম কোড তৈরি করে একই সময়ে সমান্তরালভাবে উৎস থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার যে মেথড, সেই মেথডটা হচ্ছে কি প্যারালাল বা সমান্তরাল যোগাযোগ। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে n সংখ্যক ডাটা ট্রান্সমিশনের জন্য n সংখ্যক সংকেত ব্যবহার করা হয়। n সংখ্যক অর্থাৎ n সংখ্যক 8টি ডাটা ট্রান্সমিশনের জন্য 8টি কী করা হয়, 8টি মানে 8টা তার ব্যবহার করা হবে, 8টি সিগন্যাল ব্যবহার করা হয়। এরকম এই সিস্টেমকে কম্পিউটার বাসও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস হচ্ছে কি কেবল একগুচ্ছ তার। তাহলে আমরা মূলত প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা কি, যে প্যারালাল ডাটা ট্রান্সমিশন হচ্ছে সমান্তরাল যোগাযোগ। কম্পিউটার আভ্যন্তরীণ ইউনিটগুলোর মধ্যে যুক্ত হয়ে কি কোড তৈরির মাধ্যমে একই সময়ে সমান্তরালভাবে সবগুলো ইউনিটের মধ্যে কি ডাটা ট্রান্সমিশন করে দেওয়ার যে কৌশল বা পদ্ধতি, সেটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আর সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা কি, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হচ্ছে দূরবর্তী অবস্থান থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা। অর্থাৎ দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর মধ্যে যে
ডাটা ট্রান্সমিশন হয়, সেই ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আমি বলছিলাম কম দূরত্বে, অর্থাৎ কম্পিউটারে অভ্যন্তরে বিভিন্ন ইউনিট, তো একটি কম্পিউটার তার অভ্যন্তরে একটি মাদারবোর্ড মধ্যে, মানে একটা ইউনিট থেকে অন্য ইউনিটের মধ্যে তথ্য স্থানান্তরে যে কি করা হয়, কোড তৈরি করে একই সময়ে সবগুলো কোড মানে সংকেত ব্যবহার করে যুক্ত হয়, সেটা ছিল প্যারালাল। তো কম দূরত্বের মধ্যে, কাছাকাছি দূরত্বে খুব। আর মানে দূরত্ব যখন বেশি হবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এরকম যদি হয় প্রিন্টার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, একটা কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে, এরকম যে ডাটা ট্রান্সমিশন সেটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তাহলে যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। যে প্রথম কথা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কি, একটি ডিভাইস থেকে অন্য দূরবর্তী আরেকটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিট করে। আর কি, যেটা ট্রান্সমিশন পদ্ধতি ধারাবাহিকভাবে একটি বিটের পর আরেকটি বিট স্থানান্তরিত হয় তাকে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তো প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে কম্পিউটার আভ্যন্তরে বিভিন্ন ইউনিটের মধ্যে সংযুক্ত হয়ে ডাটা ট্রান্সমিট করা হয়, সেটা হচ্ছে কি প্যারালাল। আর সিরিয়াল হচ্ছে কি, যে দূরে যে ডাটা ট্রান্সমিশন করতে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট কী করা হয়, ডাটা ট্রান্সমিট করা হয়, সেটা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। যেমন কম্পিউটার থেকে প্রিন্টারে, একটা কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে একই সময়, এই যে ট্রান্সমিশন সেটা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে তো এক কম্পিউটার থেকে আরেক সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ডাটা ট্রান্সমিট করার সময় তাদের মধ্যে একটি সমঝোতা হয়ে থাকে, তাদের মধ্যে একটি সমন্বয় হয়ে থাকে। এই সমন্বয়টাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা থেকে জ্ঞানের প্রশ্ন হয়, বিট সিনক্রোনাইজেশন কি? তাহলে বিট সিনক্রোনাইজেশন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে অথবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে তথ্য স্থানান্তরের সময় প্রেরক এবং প্রাপক কম্পিউটারের মধ্যে এক ধরনের কি সমন্বয় ঘটে থাকে। সমন্বয় বা সমঝোতার যে হয়, এই সমন্বয় বা সমঝোতাটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। আর এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তাহলে মূলত সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তিন প্রকার: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস হলো অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে কম্পিউটার থেকে প্রিন্টারে শিক্ষার্থীবৃন্দ, তো বলছিলাম কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডারে অথবা কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতিটি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রতিবারে 8 বিট করে ডাটা প্রেরণ করা হয়। তোমাদের বই আছে যে পদ্ধতিতে ক্যারেক্টার পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করা হয়, সেই পদ্ধতি বা মেথডটা হচ্ছে ডাটা
অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। কি বলা হচ্ছে? যে ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়, এই পদ্ধতি বা মেথডটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি? তো আমরা জানি ক্যারেক্টার হচ্ছে 8 বিট হচ্ছে এক ক্যারেক্টার, 8 বিট সমান হচ্ছে এক ক্যারেক্টার অথবা এক বাইট। তো প্রতিবারে কয় বিট ডাটা ট্রান্সমিট করা হয়? 8 বিট। আর কোথায়? কিবোর্ড থেকে কম্পিউটার। এই ডাটা ট্রান্সমিশন মেথডটা কোথায় ব্যবহার করা হয়? কিবোর্ড থেকে কম্পিউটার ডাটা ট্রান্সমিট করতে, অথবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সমিট করতে, কম্পিউটার থেকে কার্ড রিডারে ডাটা ট্রান্সমিট করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। ইন্টারনেট থেকে আরেক ক্ষেত্রে ব্যবহার করা, সেটা হচ্ছে ইন্টারনেট থেকে আগত ডাটা মডেম থেকে কম্পিউটারে ইন্টারনেট থেকে আগত ডাটা মডেম থেকে কম্পিউটারে স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কথায় ডাটা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি? যে পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পদ্ধতিতে তথ্য স্থানান্তর করা হয়, সে পদ্ধতিটা হচ্ছে কি? ডাটা ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এই পদ্ধতিতে প্রতিবারে কয় বিট ডাটা ট্রান্সমিট করা হয়? 8 বিট ডাটা ট্রান্সমিট করা হয়। আর এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন শুরুতে একটি বিট থাকে, সে বিটটা হচ্ছে অতিরিক্ত বিট থাকে, সেটা হলো স্টার্ট বিট, এবং শেষে একটা অতিরিক্ত বিট থাকে, সেটা বলা হয় স্টপ বিট। তাহলে ডাটা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে কি একটি স্টার্ট বিট থাকবে এবং শেষে কি একটি স্টপ বিট থাকবে। আর এই ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিরতি এক এক সময় এক এক রকম হয়ে থাকবে, কারণ এই পদ্ধতি ডাটা প্রাপ্ত প্রেরক স্টেশনে ডাটা প্রাপ্ত হওয়ার সাথে সাথে প্রাপক স্টেশনে প্রেরণ করা হয়। সেজন্য তা একবার ডাটা ট্রান্সমিশন আর পর আরেকবার ডাটা ট্রান্সমিশনের মধ্যবর্তী সময়ে কি ব্যবধান ভিন্ন রকম হয়ে থাকে। এই পদ্ধতিতে কোনো প্রেরক স্টেশন, কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ডাটা পাওয়ার সাথে সাথে কী করা হয়? প্রেরক স্টেশন থেকে অর্থাৎ প্রাপক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে ডাটা পৌঁছে দেওয়া হয়। তাইলে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি? যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে এমন একটি ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যে পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করা হয়, অর্থাৎ প্রতিবারে 8 বিট করে ডাটা ট্রান্সমিট করা হয়। আর এই ডাটা ট্রান্সমিট করার সময় প্রেরক প্রান্তে কী করা হয়? একটি স্টার্ট বিট ব্যবহার করা হয় এবং শেষে একটি কি স্টপ বিট ব্যবহার করা হয়। যখন ডাটা প্রেরণ শেষ হয়ে যায় তখন একটি সংকেত হিসেবে স্টপ বিট ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিটা কোথায় কোথায় ব্যবহার করা যায়? এই পদ্ধতিটা হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে, তারপর কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডারে, আর ইন্টারনেট থেকে আগত ডাটা মডেম থেকে কম্পিউটারে প্রেরণের ক্ষেত্রে এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। তারপরে যে ডাটা ট্রান্সমিশন মেথড সেটা হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড যে পদ্ধতিতে প্রেরক স্টেশন থেকে প্রাপক স্টেশনে ডাটা ট্রান্সমিট করার সময় প্রতিবারে ডাটাকে ব্লক আকারে প্রেরণ করা হয়, ব্লক বা প্যাকেট আকারে প্রেরণ করা হয়। ব্লক বা প্যাকেটটা কি তাহলে বুঝতে হবে। তাহলে ব্লক বা প্যাকেট হচ্ছে 8টা বিট একত্রিত করে একটি কি করা হয় 8টি বিট একত্রিত করে
একটা ব্লক বা প্যাকেট তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে প্রেরক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে, অর্থাৎ প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে অথবা প্রেরক স্টেশন থেকে প্রাপক স্টেশনে তথ্য প্রেরণ করার সময় ব্লক বা প্যাকেট আকারে প্রেরণ করা হয়, ওই ব্লক বা প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতি বা মেথডটা হচ্ছে কি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। আর প্রতিটি ব্লকে 80 থেকে 132টি কি থাকে, ক্যারেক্টার থাকে। তাহলে আমার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে আমরা একটা পার্থক্য সাথে সাথে তুলনা করে নিতে পারি। সেখানে ছিল প্রতিবারে 8 বিট করে ডাটা প্রেরণ করা হতো, অর্থাৎ 1 ক্যারেক্টার করে ডাটা প্রেরণ করা হতো। আর এখানে প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টার, অর্থাৎ 80 থেকে 132টি ক্যারেক্টারে একটি ব্লক বা প্যাকেটে রূপান্তর করে একসাথে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, এই পদ্ধতিটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার, যে এই ক্যারেক্টারগুলো কিভাবে ব্লক আকারে তৈরি করা হয়? হ্যাঁ, প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে। প্রেরক স্টেশনে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন করার সময় প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। ডাটাগুলো কি উৎস থেকে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসে এসে সংরক্ষিত হয়। যখন অনেকগুলো ডাটা একসাথে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত হয়, তখন প্রেরক প্রান্ত থেকে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইস থেকে ডাটাগুলোকে একটি ব্লক তৈরি করা হয়। 80 থেকে 132টি ক্যারেক্টার সমান একটি ব্লক তৈরি করে প্রতিবারে বিরতিহীনভাবে কী করা হয়, প্রেরক স্টেশনে থেকে প্রাপক স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এ পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করার সময় কি মধ্যবর্তী দূরত্ব মানে বিরতি সমান থাকে। প্রেরক স্টেশন থেকে প্রেরক স্টেশন থেকে প্রাপক স্টেশনে তথ্য প্রেরণ করার সময় প্রতিটি ব্লক বা প্যাকেট প্রেরণের মধ্যবর্তী বিরতি কি সমান। তাহলে এখানে আমরা আবারও বলছি, যে পদ্ধতিতে প্রেরক স্টেশন থেকে প্রেরক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে তথ্য পৌঁছে দেওয়ার সময় তথ্যকে ব্লক বা প্যাকেট আকারে প্রেরণ করা হয়, তাকে বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে। তারপরে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনের যে বিরতি, প্রত্যেকটা একবার ডাটা প্রেরণের পর থেকে আরেকবার ডাটা প্রেরণ করা হয়, তার বিরতি কি সমান, অর্থাৎ প্রতিবারে ডাটা ট্রান্সমিশনের মধ্যবর্তী বিরতি সমান। তারপরে প্রতিবারে কয়টি ডাটা, 80 থেকে 132টি ডাটা কি করা হয়, ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়। তারপরে এখানে কি এই ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা প্রেরণের শুরুতে হেডার ইনফরমেশন থাকে এবং শেষে কি টেইলর ইনফরমেশন থাকে। যেমন সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন শুরুতে ছিল স্টার্ট বিট, আর এখানে হচ্ছে হেডার ইনফরমেশন। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন শেষে ছিল কি স্টপ বিট, আর এখানে হচ্ছে কি টেইলর ইনফরমেশন। তো এই যে ডাটা ট্রান্সমিশন, সেই ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে কি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এই পদ্ধতি আমরা কোথায় ব্যবহার করতে পারি? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এক কম্পিউটার থেকে একই সময়ে অনেকগুলো কম্পিউটার তথ্য প্রেরণের সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়। তারপরে এটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আর এটার অসুবিধাগুলো কি কি আছে আর সুবিধাগুলো কি আছে আমরা একটু দেখি। সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো ডাটা ট্রান্সমিট করা যায়, এজন্য কি আমার কম সময়ে অধিক পরিমাণ তথ্য প্রেরণ করা যায়। তারপরে এই পদ্ধতির দক্ষতা খুব বেশি। তারপরে হচ্ছে কি এখানে কি করা হয়, যখন ডাটা প্রেরণ শুরু করা হয় তখন ডাটা প্রেরণ শেষ করা পর্যন্ত অনবরত ডাটা চলতে থাকে, তাকে এই সিস্টেমটাকে কি অলস অবস্থায় বসে থাকতে হয় না। কিন্তু আমাদের সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কিন্তু যতক্ষণ ডাটা কি একটি অলস অবস্থায় অবস্থায় থাকে।
তারপরে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিনক্রোনাসের তুলনায় এই পদ্ধতিতে ডাটা প্রেরণের সময় অনেক কম লাগে আর অল্প সময়ে অধিক পরিমাণ তথ্য বা ডাটা প্রেরণ করা যায়। এই পদ্ধতিটা কোথায় কোথায় ব্যবহার করা যায়? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য প্রেরণের ক্ষেত্রে, তারপরে কি এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, এক কম্পিউটার থেকে একই সময় দূরবর্তী অনেকগুলো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা যায়। তাহলে আমরা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো যে পড়লাম সেগুলোর মধ্যে কি পাওয়া যায় সেটা হচ্ছে কি ডাটাকে কি ব্লক আকারে প্রেরণ করা, ব্লক বা প্যাকেট আকারে প্রেরণ করা হয়। প্রতিটি ব্লক বা প্যাকেটে কতটি ক্যারেক্টার ডাটা থাকে? 80 থেকে 132টি বিট ক্যারেক্টার ডাটা থাকে। তারপর 80 থেকে 132 ক্যারেক্টার ডাটা থাকে। তারপরে হচ্ছে কি প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। ডাটা প্রেরণের ক্ষেত্রে মধ্যবর্তী বিরতি বা সময় সমান। তারপরে কি এ পদ্ধতি তুলনামূলকভাবে সময় কম লাগে। তারপরে শুরুতে হেডার ইনফরমেশন এবং শেষে কি থাকে? টেইলর ইনফরমেশন থাকে। এ হচ্ছে, আর এটা কোথায় ব্যবহার করা যায়? কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য প্রেরণ করতে দূরবর্তী কোনো স্থানে তথ্য প্রেরণের ক্ষেত্রে এক কম্পিউটার থেকে একই সময় অনেকগুলো কম্পিউটার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা থেকে যদি প্রশ্ন হয়, তাহলে উদ্দীপকে এরকম থাকে যে প্যাকেট ডাটাকে ব্লক বা প্যাকেট আকারে প্রেরণ করে থাকে। এই কথাটা থাকলে বুঝতে হবে এটা সিনক্রোনাস। অথবা যদি বলে প্রেরক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে তথ্য আদান প্রদানের সময় মধ্যবর্তী বিরতি সমান, তাহলেও বুঝতে হবে এটা কি? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। যদি বলা হয় শুরুতে হেডার ইনফরমেশন এবং শেষে টেইলর ইনফরমেশন থাকে, তাহলে বুঝতে হবে এটা কি? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। যদি বলা হয় উদ্দীপকে যদি এরকম বলা হয় যে এক কম্পিউটার থেকে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে তথ্য প্রেরণ করা যায় এই পদ্ধতি, তাহলে এটাও বুঝতে হবে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে আরেকটা হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন, সেটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। তো আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন শব্দের আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে মূলত অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, এটা সমন্বয়। এবং সিনক্রোনাস হচ্ছে আপডেট ডাটা ট্রান্সমিশন, দ্রুত গতি সম্পন্ন। অর্থাৎ এখানে বলা যায় যে সিনক্রোনাসে কি করা হতো, অ্যাসিনক্রোনাসে কি করা হতো? যখন প্রেরক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে তথ্য প্রেরণ করা হতো তখন প্রেরক প্রান্তে তথ্য আসা মাত্রই প্রাপক প্রান্তে পৌঁছে দেওয়া হতো। আর সিনক্রোনাসে কী করা হতো? ডাটাগুলো উৎস থেকে প্রেরক প্রান্তে এসে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জমা হতো। অনেকগুলো ডাটা যখন জমা হতো তারপরে মানে ব্লক আকারে ডাটাকে বিরতিহীনভাবে প্রেরণ করা হতো। আর এটা হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের সময় একই। যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন সময় একই, অর্থাৎ একটা নির্দিষ্ট একই সময়ে কোনো প্রকার বিরতি ছাড়া, কোনো প্রকার বিলম্ব ছাড়া কি করা হয়? একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট করা হয়। ওই পদ্ধতিটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। কারণ প্রেরক প্রান্ত থেকে ডাটা ব্লক বা প্যাকেট আকারে কোনো রকম বিরতি বা বিলম্ব ছাড়াই কি করা হয়? প্রেরণ করা হয়। একসাথে অনেকগুলো ডাটা প্রেরণ করা হয়, সেটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। প্রকৃতপক্ষে এটি হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ। তবে সিনক্রোনাসের চেয়ে আরও দ্রুত সময়ে আরও বেশি পরিমাণ ডাটা একটা একক সময়ে প্রেরণ করা যায়। এটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এর ট্রান্সমিশনের সুবিধাগুলো কি? ট্রান্সমিশন স্পিড তুলনামূলকভাবে অন্যান্য ডাটা ট্রান্সমিশন মেথডের তুলনায় বেশি। তারপর প্রতি ক্যারেক্টারের মাঝে কোনো বিরতির প্রয়োজন হয় না। প্রতি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং স্টপ বিট প্রয়োজন হয় না।
যে অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসে যেমন ছিল স্টার্ট বিট স্টপ বিট, আর সিনক্রোনাসের হেডার ইনফরমেশন টেইলর ইনফরমেশন, কিন্তু আইসোক্রোনাসে এরকম কোনো সংকেত বা প্রয়োজন নেই। আইসোক্রোনাসটা কোথায় কোথায় ব্যবহার করা যায়? সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারশনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও কল, ভিডিও কলের জন্য এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাটা ট্রান্সমিশন বা তথ্য আদান প্রদানের কৌশল আমরা এতক্ষণ আলোচনা করলাম। মূলত হচ্ছে যে তিনটি কৌশলে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি। তিনটি কৌশল হচ্ছে কি, আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে তোমাদের এই আজকের টপিকটা শেষ করব। যেটা আমি ক্লাসে প্রায় বলে থাকি যে তুমি বাজার থেকে কিছু সামগ্রী বাড়িতে আনবা। ধরো এখানে তুমি বাজার থেকে ধরো কিছু পরিমাণ আলুই ক্রয় করলে, 1 বস্তা আলু ক্রয় করলে, সেখানে আলুর পরিমাণ মনে করো আছে প্রায় 10,000 পিস আলু আছে। তাহলে এই আলু বাজার থেকে তুমি বাড়িতে আনবা। তুমি চিন্তা করছো যে এখানে এই আলু বাজার থেকে বাড়িতে আনার জন্য তুমি এখানে আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে যদি আমরা 3টা কৌশল ইউজ করতে পারি। আলুগুলোকে কি করলাম, এরকম 8টা করে, প্রতিবার 8টা করে বাড়ি থেকে বা বাজার থেকে বাড়িতে নিয়ে আসলাম। তাহলে এই আলুগুলো বাজার থেকে বাড়িতে আনলে যে সময় লাগবে, তার কারণ অ্যাসিনক্রোনাসে ছিল কি, প্রতিবারে 8টি বিট অর্থাৎ 1 ক্যারেক্টার করে ডাটা ট্রান্সমিট হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পদ্ধতি। তাহলে 8 বিট হচ্ছে 1 ক্যারেক্টার, তাহলে আনলাম। তাহলে তোমাকে কতবার আসতে হবে? 8 দিয়ে যদি 10,000 আমরা ভাগ করি, 8 থেকে 8, 8 দুগুণে 16, তারপরে আবার 5 আর 40, 1250 বার তোমার বাড়ি থেকে বাজারে আপ ডাউন করতে হবে। আর যদি আমরা সিনক্রোনাসে যাই, তাহলে 80 থেকে 132 বিট, অর্থাৎ একসাথে ধরো 80টা বিট দিয়ে একটা কি করলাম, একটা ব্লক তৈরি করলাম। তাহলে 10,000কে যদি আমরা 80 দিয়ে ভাগ করি, তো 60, তাহলে 125 বার, যেখানে ছিল কত 1250 বার, সেখানে কত 125 বার আসলেই চলবে। আবার আইসোক্রোনাস হচ্ছে 125 বার না হয়, সেখানে কি আরো কম সময় লাগবে, ধরো তোমার 5 বার বা 7 আসলেই চলবে। তাহলে কি করলাম, তুমি প্রথমবার 8টি করে একটা ছোট ছোট প্যাকেট করলাম, আর প্রতিবারে একটা করে প্যাকেট বাড়িতে নিয়ে আসলাম। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আবার কি করলাম, এরকম 8টি করে প্যাকেট তৈরি করে, এরকম 8টি করে কি করলাম, ক্যারেক্টার ভাগ করে, এরকম অনেকগুলো ক্যারেক্টার তুমি তৈরি করলাম। এরকম অনেকগুলো ক্যারেক্টার একসাথে কি করলাম, একটা বস্তার মধ্যে, এরকম একটা বস্তার মধ্যে করে তুমি একবারে কত 80 থেকে 32টি কি বিট নিয়ে আসলাম। তাহলে এখানে কি করলাম, প্রথমে 8টা করে ক্যারেক্টার নিয়ে আসলাম, এটা ছিল অ্যাসিনক্রোনাস। আর অনেক 8টা করে অনেকগুলো প্যাকেট তৈরি করে তুমি কি করলা, 8টা যদি 80টা আনো তো 10টা প্যাকেট, আর যদি 132টা আনো আরও বেশি হবে। তো এরকম করে একটি বস্তা করে তুমি একবার নিয়ে আসলা। তাহলে এটা ছিল সিনক্রোনাস। আর এই সিনক্রোনাসের মতো অনেকগুলো বস্তাকে যখন তুমি আরেকটা বড় বস্তাতে ভরে তৈরি করে নিয়ে আসবা, তাহলে সেটা হচ্ছে কি আইসোক্রোনাস। তাহলে এই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তা আমি আশা করি তোমরা যদি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে অবশ্যই আনসার দিতে পারে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলে সেটা হলো সিনক্রোনাস। ডাটাকে ব্লক বা প্যাকেট আকারে অথবা 80 থেকে 132 বিট একবারে, অর্থাৎ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কথা বললে হবে সিনক্রোনাস। আর আচ্ছা আপডেট ভার্সন যদি হয় সেটা হচ্ছে আইসোক্রোনাস। তো
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা পরীক্ষায় প্রশ্ন আসে, সাধারণত পার্থক্যটা আছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের পার্থক্য। আশা করি তোমরা এই প্রশ্নের আনসারটা দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।